একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এমজিএম জুলজি সলিউশনস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আসলে পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণীতে ভরপুর, ছোট বড় বিভিন্ন ধরনের প্রাণী, এবং এই প্রাণী সম্পর্কে আসলে জ্ঞান লাভ করা খুবই কষ্টসাধ্য। তাই নিয়মতান্ত্রিকভাবে সুবিন্যস্তভাবে তাদের সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসের নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করব। দেখো, টপিকসটি হলো বিভিন্ন ধরনের প্রাণীকে বিন্যস্ত করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে এবং শিখন ফল তোমরা আজকের স্লাইডগুলো থেকে ভালো করে যদি তোমরা অনুসরণ করো, তাহলে বিভিন্ন ধরনের প্রাণীকে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করার পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা করে বলতে পারবে এবং লিখতে পারবে। স্নেহের শিক্ষার্থীরা, আসলে এই পৃথিবী বিভিন্ন প্রাণীতে ভরপুর, ছোট বড় খাটো। তারপর কিছু প্রাণী আছে দেখা যায় না, কিছু প্রাণী আছে খুবই বড় দেখা যায়। এদেরকে আসলে সুবিন্যস্ত করে যদি আমরা না জ্ঞান লাভ করি, তাহলে আসলে জ্ঞান লাভ করা খুবই কষ্টসাধ্য। এদেরকে শ্রেণীবিন্যস্ত করতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তাই বিভিন্ন বিজ্ঞানী সুন্দরভাবে শ্রেণীবিন্যস্ত করার চেষ্টা করেছেন। জীববিজ্ঞানের ক্ষেত্রে শ্রেণীবিন্যাস তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শ্রেণীবিন্যাস করার সময় প্রাণীদের বিভিন্ন স্তরে বা ধাপে স্থাপন করা হয়। এই সকল স্তর বা ধাপকে শ্রেণীবিন্যাসের স্তর বা ধাপ বলে। যে সকল প্রাণী বা প্রাণীগোষ্ঠীকে শ্রেণীকরণের উদ্দেশ্যে বিভিন্ন স্তর বা ধাপে অন্তর্ভুক্ত করা হয়, সেই সকল প্রাণীগোষ্ঠীকে ট্যাগজন এবং বহুবচনে ট্যাগজা বলে। আর ট্যাগজন হচ্ছে শ্রেণীবদ্ধগত একক। স্নেহের শিক্ষার্থীরা, কাজেই আমরা জানতে পারলাম পৃথিবীর সকল প্রাণী সম্পর্কে জানতে হলে শ্রেণীবিন্যাস পদ্ধতির অবলম্বন করা ছাড়া আর কোনো উপায় নেই। এই পদ্ধতিতেই আমরা অল্প সময়ে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী সম্পর্কে ধারণা পাব। আর এ কারণেই শ্রেণীবিন্যাসের 7টি ধাপ বিজ্ঞানীরা ব্যবহার করেছেন। প্রথমেই দেখো রয়েছে কিংডম বা রাজ্য, তারপর রয়েছে ফাইলাম বা পর্ব, এরপর ক্লাস বা শ্রেণী, তারপর রয়েছে অর্ডার বা বর্গ, তারপর রয়েছে ফ্যামিলি বা গোত্র, এরপর রয়েছে জিনাস বা গণ, এবং সব শেষে রয়েছে স্পেসিস বা প্রজাতি। এই পদ্ধতিগুলো অনুসরণ করেই আমরা প্রাণীদের সম্পর্কে খুব অল্প সময়ে আমরা বেশি প্রাণী সম্পর্কে জানতে পারবো। প্রতিটি প্রাণীর একটি বৈজ্ঞানিক নাম থাকতে হবে, যা অবশ্যই ICZN বা ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নমেনক্লেচার এর নামকরণের নিয়মাবলী কর্তৃক স্বীকৃত হতে হবে। ICZN এর নিয়মাবলীগুলি ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচারে লিপিবদ্ধ করা হয়। 1901 সালে নিয়মগুলো প্রথম প্রকাশিত হয়, যা 1961 সালে সংশোধনের পর 1964 খ্রিস্টাব্দে গৃহীত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম একটি নিয়মতান্ত্রিক পদ্ধতি থাকতে হবে নামকরণের, এবং প্রতিটি প্রাণীর একটি নাম থাকতে হবে। তাহলে আমরা সুনির্দিষ্টভাবে প্রাণীকে চিহ্নিত করতে পারবো এবং প্রাণী সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো। নিম্নে প্রাণীর নামকরণের নিয়মাবলীর গুরুত্বপূর্ণ দিকগুলো উল্লেখ করা হলো। প্রাণীর নামকরণ যে আমরা করব, তার কিছু নিয়ম রয়েছে। তার মধ্যে রয়েছে, দেখো, প্রতিটি প্রাণীর একটি মাত্র বৈজ্ঞানিক নাম থাকতে হবে, একের অধিক থাকা যাবে না। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো স্যাপিয়েন্স। তারপর দেখো, প্রাণীর দ্বিপদ নামের 2টি অংশ থাকতে হবে, ত্রিপদ নামের 3টি অংশ থাকবে। দ্বিপদ নামের প্রথম অংশ গণ এবং দ্বিতীয় অংশ প্রজাতি নির্দেশক। ত্রিপদ নামের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অংশ যথাক্রমে গণ, প্রজাতি ও উপপ্রজাতির নির্দেশক। প্রিয় শিক্ষার্থীরা, এখানে উপপ্রজাতি, এইটা তোমরা একটু অনেক সময় কনফিউশনে পড়ে যাও। একই গণভুক্ত বা একই প্রজাতির প্রাণী যখন ভিন্ন অঞ্চলে থাকে এবং তাদের গঠনগত কিছু পার্থক্য বা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তখন তাদেরকে উপপ্রজাতির অন্তর্ভুক্ত করা হয়। লক্ষ্য করে দেখো, প্যান্থেরা লিও লিও, এটা হলো আফ্রিকান সিংহ। পক্ষান্তরে প্যান্থেরা লিও পার্সিকা, এটি হলো ভারতীয় সিংহ। তাদের এই দুটি প্রজাতির, প্যান্থেরা লিও এই প্রজাতির গঠনগত কিছু পার্থক্য দেখা যায় ভারতীয় এবং আফ্রিকান সিংহের মধ্যে। এই জন্য তাদেরকে উপপ্রজাতিতে আলাদা করা হয়েছে। বৈজ্ঞানিক নামটি অবশ্যই ল্যাটিন ভাষায় হতে হবে, অথবা ল্যাটিন ভাষায় রূপান্তরিত শব্দ দ্বারা গঠিত হতে হবে। যেমন হোমো স্যাপিয়েন্স ল্যাটিন ভাষার শব্দ। তারপর গণনামটি হলো বিশেষ্যবাচক বা নামবাচক, এবং
প্রথম অক্ষর বড় হরফে হবে। প্রজাতির নাম গণনামের বিশেষণ বা গুণবাচক এবং প্রথম অক্ষর ছোট হরফে হবে। লক্ষ্য করে দেখো ডান পাশে হোমো সেপিয়েন্স, প্রথম অক্ষর হলো বড় এবং সেপিয়েন্সের সবগুলি অক্ষরই ছোট হরফের হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের যে নিয়মটি রয়েছে তা হলো বৈজ্ঞানিক নাম লেখার সময় গণনাম আগে বসবে। লক্ষ্য করে দেখো এখানে হোমো গণনাম, এটি বিশেষ্যবাচক, এটি আগে বসেছে এবং প্রজাতি সেপিয়েন্স, এই প্রজাতি নামটি বা বিশেষণবাচক যে শব্দটি এটি সবসময় পরে বসবে। বৈজ্ঞানিক নাম ছাপানো হলে ইতালিক ফর্মে হবে, অর্থাৎ ডান দিকে বাঁকানো হবে। এই নাম হাতে লিখলে ইংরেজি অক্ষর ব্যবহার করে গণ ও প্রজাতি অংশের নিচে আলাদাভাবে দাগ টানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীতে তোমরা অবশ্যই এগুলো পড়ে এসছো। দেখো এখানে যদি এভাবে ছাপা অক্ষরে লিখি তাহলে ডান দিকে বাঁকা হয়েছে, আর হাতে লিখলে অবশ্যই নিচে আলাদাভাবে দাগ দিতে হবে। আন্তর্জাতিক বিষয়ক পত্রিকা প্রথম প্রকাশিত বৈজ্ঞানিক নামে স্বীকৃতি পাবে। প্রথম যেটা প্রকাশিত হবে আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক পত্রিকায় সেই নামটাই স্বীকৃতি পাবে, পরে প্রকাশিত হলে সেই নামটি আর স্বীকৃতি পাবে না। প্রাণীর বৈজ্ঞানিক নামের শেষে জনকের নাম ও সন উল্লেখ করতে হবে। যেমন লক্ষ্য করে দেখো হোমো স্যাপিয়েন্স, মানুষের বৈজ্ঞানিক নাম কে করেছেন? বিজ্ঞানী লিনিয়াস, তাই তার নাম পরে বসছে এবং সন কত? 1758, তারপরে বসে গেছে কমা দিয়ে। এভাবে প্রকাশ করা হবে। একাধিক গণ অথবা একই গণ এর অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম এক হবে না। যেমন দেখো লক্ষ্য করে প্যান্থেরা টাইগ্রিস এবং প্যান্থেরা লিও, এখানে একাধিক গণ বা একাধিক গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতি। দেখো একাধিক গণ যদি হয়, যেমন মানুষ হলো হোমো সেপিয়েন্স, এবার বাঘ দেখো প্যান্থেরা টাইগ্রিস, তাহলে গণ ভিন্ন ভিন্ন কাজে একটির আগে হয়েছে হোমো আরেকটির আগে হয়েছে প্যান্থেরা। আবার প্রজাতি যদি ভিন্ন হয়, প্যান্থেরা টাইগ্রিস এবং প্যান্থেরা লিউ, গণ দেখো একই, কিন্তু বাঘের বেলায় টাইগ্রিস এবং সিংহের বেলায় লিউ হয়েছে, কাজেই ভিন্ন ভিন্ন স্পিসিসের বেলায় ভিন্ন ভিন্ন নাম হতে হবে। নামকরণের সময় যে প্রাণীকে নমুনা হিসেবে ব্যবহার করা হয়, আমরা যে প্রাণীটাকে ব্যবহার করে এই বৈশিষ্ট্যগুলো দেখব এবং তাদের নামকরণ করব, সেই প্রাণীটাকে টাইপ স্পেসিমেন হিসাবে আমরা পরীক্ষাগারে সংরক্ষিত অবস্থায় রেখে দিতে হবে। তার মানে আন্তর্জাতিক যে পরীক্ষাগার বা গবেষণাগার রয়েছে সেখানে এই টাইপগুলো রেখে দেওয়া আছে এবং পাশে নাম লেখা আছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অত্যন্ত সহজভাবে সুন্দরভাবে অল্প সময়ে সারা বিশ্বের সকল প্রাণী সম্পর্কে জানতে হলে আমাদের শ্রেণীবিন্যাস ব্যবস্থা অবলম্বন করতে হবে এবং এই পদ্ধতি অবলম্বন করে আমরা পৃথিবীর বিভিন্ন প্রাণীকে অত্যন্ত অল্প সময়ে চিহ্নিত করতে পারবো এবং তাদের সম্পর্কে জানতে পারবো। এই সম্পর্কে যদি আমরা তথ্য নিতে চাই তাহলে এই বইগুলো থেকে আমরা তথ্য নিতে পারি। এছাড়া তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। যারা আমার আগের ক্লাসগুলো পেতে চাও তারা উপরে ডান দিকে আই বাটনে ক্লিক করবে, তাহলে উপরের ক্লাসগুলো পেয়ে যাবে এবং ছোট ছোট ক্লাসগুলো তোমাদের আশা করি উপকারে লাগবে। এবং যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নাও নিচে, এবং নিচে ডান দিকে বেল আইকনে ক্লিক করে নাও যাতে প্রতিটি ক্লাস আমি দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আশা করি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আমার এই ক্লাসগুলো থেকে উপকৃত হবে। সামনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো